আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মোটামুটি ডাইপোল নিয়ে একটু জানাশোনা করছিলাম। ডাইপোলের যে তড়িৎ ক্ষেত্র আর ডাইপোলের কারণে যে বিভব তৈরি হয় সেগুলো দেখছিলাম, আর সেটা রিলেটিভ ম্যাথ দেখছিলাম। তো আজকে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র যদি একটা ডাইপোলকে রাখা হয় তাহলে সেটার উপর কি টর্ক প্রযুক্ত হয়, সেই একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ডাইপোলকে যদি আমরা এখান থেকে রোটেট করি একটু, তাহলে কতটুকু কাজ করতে হবে, তারপরে তার ভিতরে কতটুকু বিভব শক্তি জমা হবে, এসব সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা শুরু করতেছি যে ডাইপোলের উপর প্রযুক্ত টর্ক। ঠিক আছে, ডাইপোলের উপর প্রযুক্ত টর্ক। তো আমি একবার একটু ক্লিয়ার করে বলে দিতেছি যে আমরা এখানে যতগুলো অঙ্ক করব, যতগুলো আমরা থিওরি দেখবো, সবগুলোতে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নিব। ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্র না হলে আসলে ব্যাপারটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেই কারণে আমাদের বইয়ের ভিতরে সবসময় সুষম তড়িৎ ক্ষেত্র ধরা আছে। তো আমরা ধরতেছি কি সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে। এটা আমাদের একটা ক্লিয়ার একটা অ্যাজাম্পশন থাকবে যে আমরা কোথায় আছি, সুষম তড়িৎ ক্ষেত্রে আছে। তো সুষম তড়িৎ ক্ষেত্র আমরা আগেও দেখছি অনেকবার, যে সুষম তড়িৎ ক্ষেত্র কিভাবে থাকে, এরকম সমান সমান সবগুলা লাইন আর সবগুলো কি ক্লোজলি স্পেস থাকে। আর সেটার ভিতর আমরা কি করছি, একটা ইয়াকে রাখছি, ডাইপোলকে রাখছি। তো ডাইপোলকে তো যে কোনো ভাবে রাখতে পারি, আমরা সাপোজ এভাবে রাখলাম। ঠিক আছে, এভাবে আমরা ডাইপোলটাকে রাখলাম। এইটাকে এখানে আছে মাইনাস কিউ আর এখানে আছে প্লাস কিউ। ওকে, তাহলে এরকম যখন থাকবে তখন ডাইপোলটা কি করবে, ডাইপোলের উপর এই যে চার্জ দুইটা আছে, এই চার্জ দুইটার উপর কি হবে, একটা বল প্রযুক্ত হবে। সেই বলটা কোন দিকে, এই যে পজিটিভ চার্জের উপর তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর একটা বল প্রযুক্ত হবে। সেই বলের ভ্যালু আমরা জানি, কি ই যদি তড়িৎ ক্ষেত্রে থাকে, সেটার উপর যদি কিউ চার্জ থাকে তাহলে তার উপর প্রযুক্ত বল কত, কিউ ই। কারণ আমরা কি জানি যে তড়িৎ ক্ষেত্র ইট ইজ ইকুয়াল টু কি, এফ ওভার কিউ। ঠিক আছে, তো এফ ইজ ইকুয়াল টু কি আসে, এফ ইজ ইকুয়াল টু আসে কত, কিউ ই। তো এখান থেকে আমরা কি একটা চার্জের উপর প্রযুক্ত বলটা আমরা বের করতে পারলাম। তাহলে এই যে বল, এই বলটা কত, কিউ ই। আর এইটার উপর তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যেহেতু নেগেটিভ চার্জ, সেহেতু আমার এদিক দিয়ে একটা বল প্রযুক্ত হবে। সেই বলটা কত, সেই বলটার ভ্যালু কত, কিউ ই, কিন্তু বিপরীত দিকে। তড়িৎ বল তারপরে তড়িৎ ক্ষেত্র এই দুটা বের করার সময় আমরা কি করি, শুধুমাত্র ভ্যালুটা নিয়ে কনসিডার করি। আর মান যেটা আছে, দিক যেটা আছে, সেটা আমরা আগে থেকে চিন্তা করিনি। যেমন এখানে কি দিকগুলো আমরা আগে থেকে জানি যে পজিটিভ হলে দিক বরাবর হবে, নেগেটিভ হলে দিক বরাবর হবে, শুধু তাদের ভ্যালুগুলো লিখলাম এখানে। আচ্ছা, তো তাদের যে দৈর্ঘ্যটা ছিল, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে একটু বেশি এল, এখান থেকে একটু বেশি এল, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত থাকে, 2L থাকে। ওকে, তো এখন আমরা যখন দেখতেছি যে এটার উপর কি এদিক বরাবর একটা বল, এদিক বরাবর সমান পরিমাণ বল প্রযুক্ত হইতেছে, তখন আমরা যদি এফ নেট বের করি এক্স অ্যাক্সিস এই দিক বরাবর, অর্থাৎ এর উপরে মোট কতটুকু বল প্রযুক্ত হইতেছে সেটা যদি বের করি, তাহলে সেটা ইকুয়াল কি আসবে, দেখো কিউ ই মাইনাস কিউ ই ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের এফ নেটটা সেটা ইকুয়াল কি আসবে, 0 আসবে। তো যখন একটা ডাইপোল সুষম তড়িৎ ক্ষেত্র থাকবে, তখন তার উপর মোট প্রযুক্ত বল, হ্যাঁ, মোট প্রযুক্ত বল সবসময় শূন্য হবে। শূন্য হওয়ার কারণে এটা কি করবে না, সামনেও যাবে না, পিছনেও যাবে না। অর্থাৎ এটার কি থাকবে না, কোনো ট্রান্সলেশনাল মোশন বা সরলরেখী গতি থাকবে না। কিন্তু এটার উপর কিন্তু টর্ক শূন্য হবে না। টর্ক কেন শূন্য হবে না, কারণ এখানে প্রযুক্ত যে বল দুইটা আছে, প্রযুক্ত বলদ্বয়ের ক্রিয়ারেখা সেম না। ঠিক আছে, ক্রিয়ারেখা আলাদা। ক্রিয়ারেখা মানে ওই 9-10 আমরা যে ধারক রেখা পড়তাম, সেই ধারক রেখাগুলো আলাদা। অর্থাৎ প্রথম বলটা কাজ করতেছে কোন রেখার উপর, এই রেখার উপরে, এদিক বরাবর। আর দ্বিতীয় বলটা কাজ করতেছে কোন রেখার উপর, এই রেখার উপর। তো সে কারণে এখন তারা কি করবে, এখন এই জিনিসটা উপর এই যে টাউ টর্ক নেট, সেটা ইকুয়াল টু আর 0 হবে না। তো টর্ক যখন 0 না হয়, টর্ক 0 না হলে কি করে, টর্ক যখন 0 হবে না, তখন বস্তুটা কি করবে, বস্তুটা এর ভরকেন্দ্রকে ঘূর্ণনের অক্ষ মনে করবে। হ্যাঁ, ভরকেন্দ্রকে কি করবে, ঘূর্ণনের অক্ষ হিসেবে, অক্ষ ধরে ঘূর্ণনের অক্ষ ধরে রোটেট করবে। ঠিক আছে, রোটেট বা স্পিন বলতে পারি আমরা, স্পিন বললে আর একটু ক্লিয়ার হয়, স্পিন করতে থাকবে, স্পিন করবে। মানে আমরা কি করলাম, যে এই ছিল আমাদের সাপোজ ডাইপোল, সেটার উপর আমরা এদিকে একটা বল প্রয়োগ করতেছি এদিক বরাবর, আর এদিক বরাবর একটা বল প্রয়োগ করতেছি। তাহলে ব্যাপারটা কিরকম আসবে, ব্যাপারটা কিন্তু এরকম একটা, এই যে দুইটা বল কি করবে, এটাকে টেনে এরকম একটা রোটেট করার মোশন দিবে। ঠিক আছে, এরকম একটা রোটেটের মোশন দিবে। তো যখন এই রোটেট হয়, তখন তার উপর কি প্রযুক্ত হবে, টর্ক প্রযুক্ত হবে। আমরা এটাই বলি যে বল দুইটা যদি ক্রিয়ারেখা সমান না হয়, তাহলে সেটা কি করে, বস্তুটাকে, সেই বল দুইটা কি করে, বস্তুটাকে টর্ক প্রদান করে। টর্ক প্রদান করার কারণে বস্তুটা কি করবে, এখন তার সেন্টার অফ মাস যেটা আছে বা ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রকে ঘূর্ণানোর অক্ষ ধরবে। অর্থাৎ এই যে সেন্টার অফ মাস হচ্ছে কোথায়, এখানে সেন্টারে থাকবে। বুঝতে পারতেছো, এটা খুবই সিম্পল একটা বস্তু। আমরা নিউটনের বলবিদ্যা এরকম সেন্টার অফ মাস টাস বের করা অনেক দেখছি। তো সেগুলোর ভিতরে আমাদের কিরকম থাকবে, এই যে
এই সেন্টার অফ মাস এটাকে কি করবে এখন ঘূর্ণনের কেন্দ্র মনে করবে, ঘূর্ণনের কেন্দ্র মনে করে কি এরকম করে রোটেট করবে, ঠিক আছে। এই যে এরকম ছিল, বল প্রয়োগ করার কারণে কি এটা এভাবে রোটেট করতে থাকবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে রোটেটটা করলো, রোটেট করার সময় তার কতটুকু টর্ক প্রযুক্ত হয়েছে সেটা বের করা, ঠিক আছে। তো টর্কের আমরা দুইটা ফর্মুলা জানি টর্ক বের করার। একটা হচ্ছে আমরা সরাসরি কি ক্রস প্রোডাক্টটা দিয়ে বের করি, অর্থাৎ কতটুকু বল প্রযুক্ত হয়েছে ইন্টু কতটুকু বল কত দূর প্রযুক্ত হয়েছে, সরণ ভেক্টর ইন্টু কি বল ভেক্টর, ঠিক আছে। এই দুটা ক্রস প্রোডাক্ট করে বের করি। আরেকটা আছে শুধু যদি আমরা টার্কের ভ্যালু বের করতে চাই আর দিকটা মাথায় চিন্তা করে নিই, তখন আমরা যেটা বের করি সেটা হচ্ছে আমাদের এই যে কতটুকু বল প্রযুক্ত হয়েছে ইন্টু ক্রিয়া রেখা থেকে লম্ব দূরত্ব, ঠিক আছে। ক্রিয়া রেখা থেকে ঘূর্ণনকের লম্ব দূরত্ব। তো ইউজুয়ালি দেখা যায় এই জিনিসটাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে। কোনটাকে বেশি ইউজ করে, এই জিনিসটাকে বেশি ইউজ করা হয়। তাহলে ক্রিয়া রেখা থেকে ঘূর্ণনকের লম্ব দূরত্ব। তো এটাকে অনেক সময় পারপেন্ডিকুলার ডিসটেন্স তো বলে। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে টর্কটা বের করি, দেখি যে এই যে এটা হচ্ছে কি আমাদের ঘূর্ণন অক্ষ। আমরা কি জানি যে এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস, এটাকে কেন্দ্র করে কি বস্তুটা ঘুরতে থাকবে। আচ্ছা এটার সার্টেন একটা ভর থাকবে আর এটারও সার্টেন একটা ভর থাকবে, সেগুলো আমাদের এখন দরকার নাই, আমরা সেগুলো বলে যাই এখন। যাই হোক, ভরগুলো নিয়ে আমাদের টেনশন নেই এখন। তো টর্কটা আমরা বের করি, ঠিক আছে। টর্ক নেটটা আমরা বের করি, সেটা কিরকম আসবে, কতটুকু টর্ক আসবে। দেখো এই যে এটার উপর একটা বল প্রযুক্ত এসেছে, এই বলের কারণে একটা টর্ক হবে, এই বলের কারণে একটা টর্ক হবে। তো সেই টর্ক যেটা যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, অথবা অন্য কোনো ভাবে অ্যাড হইতে পারে, কারণ আমরা কি জানি টর্ক গুলোকে ভেক্টর রাশি, ঠিক আছে। তাদের অ্যাডিশন সাবট্রাকশন একটু ভেক্টরের নিয়মে হইতে হবে। তাহলে আমরা নেট ভেক্টর এটাই যেগুলো বলতেছি যে ওয়ানের জন্য প্রথম চার্জের জন্য কতটুকু টর্ক প্রযুক্ত এসেছে প্লাস দ্বিতীয় চার্জের জন্য কতটুকু টর্ক প্রযুক্ত এসেছে, এই দুটার ভেক্টর সাম। তাহলে এখন দেখি প্রথম চার্জের জন্য কতটুকু টর্ক প্রযুক্ত এসেছে, এটা দেখি একটু, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি যে আমাদের বল আর ঘূর্ণনকের ক্রিয়া রেখা থেকে, হ্যাঁ ওই যে দেখো বল ইন্টু ক্রিয়া রেখা থেকে, ক্রিয়া রেখা কোনটা এটা না, এইটা থেকে আমাদের ঘূর্ণনকের লম্ব দূরত্ব, ঘূর্ণনক্ষ কোনটা এটা, এই যে ঘূর্ণনকের লম্ব দূরত্ব। তাহলে এই যে ঘূর্ণনক্ষ এটা হচ্ছে আমাদের ক্রিয়া রেখা, তাদের লম্ব দূরত্ব কোনটা, এতটুকু। তো এতটুকু আমি কিভাবে বের করবো, এতটুকু বের করবো এভাবে যে আমি ধরে নেই যে আমাদের যে তড়িৎক্ষেত্র আছে, এই যে তড়িৎক্ষেত্রের দিক হচ্ছে এইটা, আর ডাইপোলের দিক কোন দিকে, দেখো নেগেটিভ থেকে পজিটিভের দিকে, ডাইপোলের দিক হচ্ছে এইটা। তো এদের অন্তর্ভুক্ত যে কোণ এটা হচ্ছে আমার কি থিটা। আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এই চিত্রটাকে আমি একটু এখানে দেখাইতেছি, একটু হিজিবিজি হয়ে গেছে তাই আমি এখানে দেখাইতেছি, ছোট করে দেখাই যে আমাদের এইটা ছিল আমাদের ডাইপোল, ঠিক আছে। এটা সাপোজ হচ্ছে আমাদের এল, এখান থেকে একটু হচ্ছে এল, আর এটা হচ্ছে কি আমাদের প্রযুক্ত বল। তাহলে এটা হচ্ছে কি আমাদের ঘূর্ণন অক্ষ, ঠিক আছে। তো এটা যদি এল হয়, এই যে তড়িৎক্ষেত্র এসে উৎপন্ন কোণ এটা হচ্ছে থিটা, তাহলে লম্ব দূরত্ব কতটুকু, এতটুকু। এতটুকু কি আসবে দেখো তো, এল সাইন থিটা, বুঝা যায় কিনা, এতটুকু কত আসে, এল সাইন থিটাটা, এল সাইন থিটা। তাহলে এটা আমাদের কি আসবে যে বল প্রযুক্ত প্রযুক্ত বল কত, কিউ ই ইন্টু এল সাইন থিটা। আর এটা একটা ডিরেকশন থাকবে। তো টর্কের ডিরেকশন গুলো কোন দিকে হয়, এই যে টর্ক, তারপরে ঘূর্ণনকের ভিতর আমরা ওমেগা জানি, তারপরে আলফা জানি, এগুলো সবগুলো আসলে অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর কোনগুলো, যেগুলো ক্রস প্রোডাক্টের কারণে তৈরি হয়, এই যে লম্ব বরাবর উপর দিকে অথবা নিচের দিক বরাবর থাকে। তো ক্রস প্রোডাক্টের দিকটা কোন দিকে থাকে দেখো তো, আর আর এফ এই দুইটার গুণ করলে আসে। তো এখানে এরকম যখন আমরা ফর্মুলা ইউজ করি তখন আমরা আসলে এদের ক্রস প্রোডাক্ট করে সবসময় দিকটা বের করি। আর যখন আমরা এই ফর্মুলা বেস করি তখন আমরা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ এই দুইটা জিনিস দ্বারা আমাদের দিকটাকে মেনশন করি। তো এখানে দিকটা আমরা দেখবো যে বলটা যখন এভাবে প্রযুক্ত হবে তখন বস্তুটা কিভাবে ঘোরার একটা টেন্ডেন্সি পাবে। যখন এইভাবে এই যে বলটা যখন এইভাবে প্রযুক্ত হইতেছে, এই যে আমাদের ডাইপোলটা কিভাবে ঘুরবে, এভাবে ঘুরে একটা টেন্ডেন্সি পাবে। তাই আমরা বলবো এই বলটা এদিকে ঘুরাইতেছে কোন দিকে, এদিক বরাবর, আর এদিকটা কি আমাদের ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লক ওয়াইজ। তো আমরা যখন এইভাবে ক্লকওয়াইজ দেখবো, ক্লকওয়াইজ দেখার সময় আমরা কি করবো, এইটাকে আমার হাতটাকে এই যে চার আঙ্গুলকে আমরা এদিক বরাবর ঘুরাবো। এদিক বরাবর ঘুরালে বুড়ো আঙ্গুলের যে দিক সেটাই আমাদেরকে টর্কের দিক প্রকাশ করবে। তো টর্কের দিকটা কোন দিকে, নিচের দিক বরাবর, সেটাকে আমরা কিভাবে ক্রস দ্বারা প্রকাশ করতে পারি। আর এমনি দেখানোর জন্য আমরা কি বলি, এটাকে ক্লকওয়াইজ টর্ক, ঠিক আছে। মানে যে দিক বরাবর ঢুকাইতে যেতে সেদিক বরাবর টর্ক। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ টর্ক আসছে এটা। আর টাউ টু এটা যদি বের করি সেকেন্ডের জন্য দেখো মোটামুটি সিমিলারই। এই যে এদিক বরাবর বল, এটা হচ্ছে আমার ঘূর্ণনক্ষ, তাহলে তাহলে এটা হচ্ছে কি আমার সেই লম্ব দূরত্বটা। তাহলে লম্ব দূরত্ব কেন বের করবো, এটা যদি থিটা হয় এটাও থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটা কি এল সাইন থিটা, ঠিক আছে। আশা করি বুঝবা তোমরা। এই যে দৈর্ঘ্যটা আমরা পাইলাম, এই দৈর্ঘ্যটা কত আসবে, এল সাইন থিটা। এখানে একটু জায়গা কম হওয়ার কারণে আমি ভালোভাবে লিখতে পারতেছি না। আচ্ছা তোমরা বুঝে নিও একটু, ঠিক আছে। এটা পারবা তো, একটু কিছু কি আমাদের এল, এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এটা যদি এল, এটা যদি থিটা হয়, থিটার এদিক বরাবর পঞ্চ এল কস থিটা, এদিক বরাবর পঞ্চ এল সাইন থিটা, সেটা হচ্ছে এটা। তাহলে এখানেও আমাদের প্রযুক্ত বল হয়েছে কিউ ই ইন্টু দিক হচ্ছে কে
লম্ব দূরত্ব এটা কি এল সাইন থিটা, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা কেমন হিসাব করবো? যে আমাদের এই হচ্ছে আমাদের ডাইপোল, সেটার উপর এদিক বরাবর একটা বল প্রযুক্ত হবে। তো এদিকে যখন বল প্রযুক্ত হবে বস্তুটা কিভাবে ঘুরতে যাবে? তো দেখতেছি কি আমাদের ঘূর্ণনের টেন্ডেন্সি ওদিক বরাবর, এদিক বরাবর। তাহলে এখন আবার কি করবো? এই যে 4 আঙ্গুল এদিক বরাবর ঘুরাবো, এদিক বরাবর ঘুরাবো, ঘুরাইলে কি নিচের দিকে যাইতেছে। নিচের দিকে মানে কি ক্রস, ক্রস মানে কি ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ আসলে আমরা ক্রস দেখে বলি না, ক্লকওয়াইজ এটা দেখে বলি। আমি অ্যাকচুয়াল ডিরেকশনটা বলতেছি আর কি, মানে ক্রস প্রোডাক্ট করলে তোমরা কোন ডিরেকশনটা পাইতা? নিচের দিক বরাবর পাইতা, নিচের দিক বরাবর একটা কি টর্ক পাইতা। আর সেটাকে এমনি ক্লকওয়াইজের মাধ্যমে দেখাই আমরা যখন এই ফর্মুলা দিয়ে টর্কটা বের করি। তাহলে এটাও আমাদের কি আসতেছে? ক্লকওয়াইজ আসতেছে। তো বুঝতে পারতেছো এটার জন্য টর্ক, এটার জন্য টর্ক, দুটোই কি নিচের দিক বরাবর আছে। ওকে, তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে এখানে কি আসবে? কিউ ই এল সাইন থিটা, এখানে আসবে কি প্লাস হয়ে যেতেছে, দুইটা যেহেতু সেম দিকে তাই ভেক্টর এডিশন কি জাস্ট শুধু যোগের মতন হয়ে যাবে। তাহলে কিউ ই এখানে কি আসবে? এল সাইন থিটা। তাহলে এখন এই দুটাকে যদি আমরা একসাথে করি তাহলে এখানে কি আসবে? 2 কিউ ই এল সাইন থিটা। তাহলে এই যে 2, এখানে কিউটাকে আলাদা লিখছি আর 2 এলটাকে আলাদা লিখছি, এরপরে ই, এরপরে কি আছে একটা সাইন থিটা। ওকে, তাহলে এই যে কিউ ইন্টু 2l, এটা কি কিন্তু আমরা চিনতাম, এটা কি ছিল আমাদের? পি ছিল বা তড়িৎ ডাইপোল ভ্রামক। তাহলে এখানে কি আসবে? পি ই সাইন থিটা। আর এটা কি আমাদের টর্ক নামের একটা ভেক্টরের সমান। এখন একটু খেয়াল করে দেখো এখানে দুইটা ভেক্টর আছে, এই যে আমাদের ডান পক্ষে দুইটা ভেক্টর আছে, একটা কি পি ভেক্টর আর একটা হচ্ছে ই ভেক্টর, আবার তাদের সাথে সাইন থিটাও আছে। তাহলে এখান থেকে দেখে আমরা বুঝতেছি এটা হয় আমাদের পি ক্রস ই হবে অথবা ই ক্রস পি হবে। এখন এর মধ্যে কোনটা হবে সেটা আমাদের ডিসাইড করতে হবে। তো সেটা ডিসাইড করবো আমরা কোনটা দেখি, সেটা ডিসাইড করবো আমরা এই টর্ক দেখে। টর্কের দিক কোন দিকে সেটা কিন্তু আমি অলরেডি জানি। টর্কের দিক কোন দিকে? টর্কের দিক কিন্তু নিচের দিকে আসতেছে, এই যে ক্রস বের করে রাখছে, তাহলে টর্কের দিক নিচের দিকে অলরেডি আছে। কারণ আমাদের চেক করতে হবে কোনটা, যে এইটার দিক নিচের দিকে নাকি এটার দিক নিচের দিকে। যেটার দিক টর্কের সাথে মিলবে সেটা আমাদের ভেক্টরটা। তাহলে টর্কের দিক হচ্ছে কোন দিকে? নিচের দিকে। আমি এখানে দেখাচ্ছি এই ছিল আমাদের ডাইপোলটা, দেখো এখানে কি ছিল আমাদের? নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, ঠিক আছে। তো ডাইপোলের দিকটা কোন দিকে? ডাইপোলের দিক হচ্ছে এদিকে। তড়িৎক্ষেত্রের দিক কোন দিকে? তড়িৎক্ষেত্রের দিক হচ্ছে এদিকে। এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এখন দেখি আমি যদি এটা হচ্ছে আমার ই আর এটা হচ্ছে আমার পি, দেখো আমি যদি ই দিকে পি এর দিকে যাই তাহলে কিন্তু উপরের দিকে আসে, কিন্তু টর্কের দিক তো নিচের দিকে। তাহলে ই ক্রস পি হবে না, তাহলে কি পি ক্রস ই হবে? পি থেকে যদি আমি ই এর দিকে যাই তাহলে কি নিচের দিকে পাবো। তাহলে আমার রেজাল্টটা কি হবে? পি ক্রস ই। ওকে, তাহলে আমি এই দুটার ভিতর আমি এটাকে নিতে পারবো না, কারণ সেটা কি টর্কের সাথে মিলতেছে না। নিতে পারবো কোনটাকে? এটাকে, পি ক্রস ই কে। তাহলে আমি এখন এই জিনিসটাকে এখানে লিখতেছি যে আমাদের আলটিমেটলি যে টর্কটা আসতেছে নেট টর্ক, সেটাকে আমি লিখতে পারবো কি? পি ক্রস ই। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ডাইপোলের উপর মোট কতটুকু টর্ক প্রযুক্ত হয়। এই পিটা কি? পিটা হচ্ছে আমাদের ডাইপোল ভ্রামক। ডাইপোল ভ্রামক আমরা অনেকবারই দেখলাম, সেটা কত আসে? যে কোনো একটা চার্জ কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব। আর এই যে ইটা, ইটা আছে কি আমাদের তড়িৎক্ষেত্রের মান। অবশ্যই এটা কি একটা সুষম তড়িৎক্ষেত্র, তড়িৎক্ষেত্রের মান। ওকে, তো এখন এই টর্কটা সম্পর্কে আমরা একটা জিনিস একটু জানি, যে এই টর্কটা, টর্ক নেটটা, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল ফোর্স, ভ্যারিয়েবল টর্ক, ঠিক আছে। ভ্যারিয়েবল টর্ক কিভাবে? টর্কটা কিন্তু সবসময় চেঞ্জ থাকবে না। কেন চেঞ্জ থাকবে না? কারণ দেখো আমরা যখন বস্তুটা কিভাবে রাখলাম, তখন আমাদের থিটা অ্যাঙ্গেল তৈরি হইতেছে। এটা যখন একটু পরে এরকম হবে তখন কিন্তু আর থিটা থাকবে না, থিটাটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের টর্কের ভ্যালুটা কি এসেছে? পিই সাইন থিটা, এই যে পিই সাইন থিটা। তো সাইন থিটা যখন চেঞ্জ হবে তখন আলটিমেটলি টর্কটাও চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে টর্কের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, একসময় মিনিমাম ভ্যালু থাকবে, তাই টর্কটা কি সবসময় চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা সেটাই বের করি এখন, যে টর্কের ভ্যালু কখন ম্যাক্সিমাম হইতেছে আর কখন মিনিমাম হইতেছে, ঠিক আছে। তাহলে এই ম্যাক্সিমাম টর্ক, আচ্ছা টর্কের ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। সাইন থিটা এটা কি হইতে হবে? ম্যাক্সিমাম হইতে হবে। তো সাইন থিটাটাই ম্যাক্সিমাম কখন হবে? যখন আমাদের থিটা ইজ ইকুয়াল টু কত? আইদার 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি, ঠিক আছে। এই দুইটাতেই তো আমাদের থিটা কি হবে? সাইন থিটা ম্যাক্সিমাম হবে। কারণ আমরা পুরোটা যেহেতু রোটেট করতে পারবে 360 সবগুলো আমাকে কনসিডার করতে হবে, তো সেটার ভিতর কি 90 আছে 270 আছে। তাহলে আমরা দেখি দুইটা কেজি দেখি একটু। এই আমার তড়িৎ ক্ষেত্র যখন 90 ডিগ্রি তখন আমাদের কি পি কে এভাবে থাকতে হবে। তো আমার এইটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, কাকে? পি ভেক্টরটাকে। তাহলে সে কারণে আমার পি ভেক্টরটাকে উপরের দিক বরাবর দিতে হবে। দেওয়ার জন্য আমি এখানে কি নেগেটিভ চার্জ দিব, এখানে কি পজিটিভ চার্জ দিব, আর এটা হচ্ছে আমার ই এর মান। তো তখন আমাদের টাউ নেট সেটা যেগুলো কি আসবে আমাদের? শুধুমাত্র পি আর ই আসবে, কারণ সাইন থিটা সাইন 90 ডিগ্রির মান 0। তাহলে থিটা যেগুলো কত? 90 ডিগ্রি। আমি এখানে দেখতে চাইতেছি এটা হচ্ছে এমন কি থিটাটা। সেকেন্ড কেসটা তোমাদের কেমন থাকবে? এই যে পি যেটা, এটা হচ্ছে আমাদের কি ই এর দিক, তার সাথে 270 ডিগ্রি কোণে থাকতে হবে, কাকে?
আমাদের পিটাকে, তাহলে পিটাকে আমি ধরবো এখন এভাবে, এখানে আমি দিব নেগেটিভ চার্জ, এখানে আমি দিব পজিটিভ চার্জ, ঠিক আছে, এখানে দিব নেগেটিভ, এখানে দিব পজিটিভ। তাহলে এই যে এটা হচ্ছে কি আমার পি এর দিক, ঠিক আছে। তো তখন আমাদের দিকটাকে দেখলে মনে হয় কি ভেক্টরের ভিতর মধ্যবর্তী কোণ তো আমরা সবচেয়ে ছোটটা নিব, কিন্তু একদম পুরোপুরি যদি ম্যাথ খাটাই, আমরা ম্যাথ খাটাইলে তখন আমাদের এই কোণটা কত আসবে, 270 ডিগ্রি আসবে, ঠিক আছে। কারণ এই যে এটা ছিল, এটাকে আমরা রোটেট করে এই অবস্থায় আনছি, এটা কি করবে, এরকম করে রোটেট করে তো এই অবস্থায় আসবে। তো আমরা দেখে দিচ্ছি কি যে এরকম করে রোটেট করে যখন 90 হয়েছে তখন কি টর্ক ম্যাক্সিমাম ছিল, তারপরে এটা আবার রোটেট করে যখন এই জায়গায় আসছে তখন আমাদের টর্ক কি ম্যাক্সিমাম হয়েছে, ঠিক আছে। বুঝতে হয়েছে পারছি আশা করি, যে আমরা স্মরণটা দেখাইতেছি পুরোপুরি। তাহলে এখানে যে টাউ নেট এটাও কত আসবে আমার পি ই, এই দুইটা কি আসবে পি আসবে। তাহলে এটা গেল এটা গেল, এরপরে আমাদের মিনিমাম কোথায় কোথায় হবে, মিনিমাম টাউ, ঠিক আছে। তো মিনিমামটা যদি আমরা দেখি, মিনিমাম কখন হবে, যখন সাইন থিটা কি হবে, মিনিমাম হবে। কারণ বুঝতে পারতেছো এই পি ই সাইন থিটা, হ্যাঁ, এই দুটার ভিতরে আমাদের পি কিন্তু কি কনস্ট্যান্ট, কারণ কিউ আর টুয়েলভ আমরা আগে থেকে ঠিক করে নিব। ইটা কি সুষমাত্র ক্ষেত্রে ইও কনস্ট্যান্ট, শুধুমাত্র সাইন থিটা চেঞ্জ করবো, তো সেই কারণে সাইন থিটার উপর ভিত্তি করে সবকিছু হচ্ছে। তো তখন আমাদের থিটা ইকুয়াল টু কত হবে, আইদার 0 ডিগ্রি অথবা কি 180 ডিগ্রি, কারণ দুই ক্ষেত্রেই সাইনের ভ্যালু কি আসে, 0 আসে। তো সেই দুইটা কেস কি, সেই দুইটা কেস একটু এরকম, এটা কি আমাদের ই এর দিক, আর তার সাথে কত 0 ডিগ্রি হতে হবে। তাহলে আমাদের পিটাকে কি নিতে হবে, পিটাকে এমন ভাবে নিতে হবে যাতে দিকটা এদিক বরাবর আসে। তাহলে আমি প্লাস মাইনাস কিউ নিবো এদিকে, আর প্লাস কিউ নিবো এদিকে। তাহলে দেখো এই যে পি এর দিক আর ই এর দিক সেম দিকে আছে। তো তখন আমাদের টাউ নেট এটা ইকুয়াল টু কি আসবে, এটা ইকুয়াল টু 0 ডিগ্রি আসবে, 0 আসবে, ঠিক আছে। আবার সেকেন্ডলি এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র, আর আমাদের পিই সেটা হবে কি এদিক বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত আসবে, 180 ডিগ্রি আসবে। তো তখন আমার এইটাকে নিতে হবে কি মাইনাস কিউ, আর এটা হবে কি প্লাস কিউ। তো তখন আমাদের টাউ নেট এটা ইকুয়াল টু কি আসবে, তখনও 0ই আসবে। কিন্তু এই দুটোর ভিতরে একটা পার্থক্য আছে, ঠিক আছে। সেই পার্থক্যটা আমরা মোটামুটি আরেকটু পরে শিখবো, এখন আমরা শিখতেছি না, কারণ আমি ওইটাকে ইয়ার দ্বারা একসাথে ব্যাখ্যা করতে চাই, বিভব শক্তি দ্বারা, ঠিক আছে। তো নেক্সট আমাদের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের একটা এই টর্ক ইয়ার কি বলে ডাইপোলকে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্রে রাখি, তাহলে তার ভিতর কতটুকু বিভব শক্তি জমা হয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে ডিফাইন করা হয় কিভাবে, তো সেটাতে যাই আমরা। আচ্ছা, তাহলে ডাইপোলের বিভব শক্তি, তো আগের সবগুলোর মতো আমাদের ডাইপোলের জন্য কি বিভব শক্তিকে ডিফাইন করা হয় না, ডিফাইন করা হয়েছে কাকে, ডেল্টা ইউকে, অর্থাৎ বিভব শক্তির পরিবর্তনকে। তাহলে বিভব শক্তির পরিবর্তনটা কি, নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স অথবা পজিটিভ অফ ওয়ার্ক ডান বাই কি এক্সটার্নাল এজেন্ট, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাদের একটা শর্ত দিতে হয়, সেটা কি ডেল্টা কে ই এটা ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে তো আমাদের কি আছে দেখো তো, ওই সরলরেখে কোনো বল কিন্তু নাই, অর্থাৎ আমাদের এখানে কি ঘূর্ণন গতিশক্তির জন্য ঘূর্ণানোর জন্য কতটুকু কাজ করতে হচ্ছে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের এমনি সরলরেখিকের জন্য যে কৃত কাজটা ছিল সেটা কত ছিল, এফ ডট এক্স এরকম ছিল। আর ইন্টিগ্রেশন যখন করতে হতো তখন কি ছিল, ইন্টিগ্রেশন অফ এফ এফ ডট ডিএক্স, ঠিক আছে, এফ ডট ডিএক্স। আর ঘূর্ণনের ক্ষেত্রে সেম টাইপের ফর্মুলা, সেটা হচ্ছে কি টাউ ডট থিটা, এই দুটো ডট প্রোডাক্ট অথবা কি ইন্টিগ্রেশন যখন করব তখন কি টাউ ডট ডি থিটা। তো এভাবে করতে হয় কি আমাদের কৃত কাজের ফর্মুলাগুলো আমাদের এভাবে বের করতে হবে মেনলি। তো এটা দিয়ে এখন করবো কিভাবে, যে আমরা দেখি যে এভাবে যে একটা ডাইপোলকে θ1 থেকে θ2-তে রোটেট করতে, হ্যাঁ, যেহেতু আমাদের কৃত কাজ দিয়ে সংখ্যাটা দিতে হবে, আমরা আগে কৃত কাজ কতটুকু করতে হয় সেটা বের করি, ঠিক আছে, তারপরে সেখান থেকে আগাবো। তাহলে θ2-তে রোটেট করতে কতটুকু, রোটেট করতে কৃত কাজ, এই কৃত কাজটা আলাদা একটা টপিক, এটা আমাদের ভালোভাবে একটু জানতে হবে, কারণ এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আমাদের বইয়ে এটাই মেইনলি ফোকাস করা হয়েছে, কৃত কাজ। তাহলে সেটা দেখি আমরা, যে প্রথমে আমাদের এখানে কি একটা তড়িৎক্ষেত্র আছে, ওকে, এরকম একটা তড়িৎক্ষেত্র আছে। সেই তড়িৎক্ষেত্র আমরা কি করছি, আমাদের এরকম θ1 অ্যাঙ্গেলে, অর্থাৎ এই যে তড়িৎক্ষেত্রটা ছিল সেই তড়িৎক্ষেত্রের সাথে কত θ1 অ্যাঙ্গেলে আমাদের একটা ডাইপোলকে আমরা রাখছিলাম, এই θ1 অ্যাঙ্গেলে রাখছি। এটাকে আমি সেন্টার ধরতেছি, এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে আমার এল, ঠিক আছে। আর এখানে আমার ছিল নেগেটিভ কিউ, এখানে ছিল আমার পজিটিভ কিউ। তাহলে এটা হচ্ছে আমার ডাইপোলটা। পরে আমি কি করছি, এটাকে একটু রোটেট করছি নিজ হাতে, হ্যাঁ, এক্সটার্নাল ফোর্স দ্বারা আমি কি করছি, রোটেট করছি। তো রোটেট করে আমি সেটাকে কি করছি, এই অবস্থায় আনছি। এই অবস্থায় আনার সময় আমার কি করছি, এখানে θ2 পরিমাণ সরাইছি। এই যে এই পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত এখন θ2। তাহলে এই যে θ1 থেকে আমি θ2 তে নিলাম, নেওয়ার সময় আমার কি একটা কাজ করতেছে, কেন কাজ করতেছে, কারণ দেখো ওই যে
বাহ্যিক বল দ্বারা প্রযুক্ত বল, কাজ যেটা হয় সেটা বের করবো আমরা। কাজ কেমন করতে চাই যে এই জিনিসটাকে যখন আমরা ছেড়ে দিব, ছেড়ে দিলে কি এটা ব্যাপার ঘুরে এভাবে চলে আসতে চাই, আমি সেটাকে কি বিরুদ্ধে এরকম কাজ করে এদিক বরাবর ঘুরেছি। তো শুধু ঘুরাইলেই তো হবে না, আমার কি করতে হবে, সমবেগে ঘুরাইতে হবে। তো সমবেগে ঘোরানোর জন্য এদিকখান বরাবর যেটুকু টর্ক প্রযুক্ত হয়েছে আমার কি করতে হবে, এক্সাক্ট অ্যান্ড অপোজিট একটা টর্ক আমার এদিক বরাবর দিতে হবে। তো সেই কারণে আমার কি করতে হবে, একটা কাজ করতে হবে, ঠিক আছে। তো সেই কারণে আমি এভাবে করে আগাইতেছি। তাহলে দেখি যে আমার কৃত কাজ বাই এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, কোথায় থেকে কোথায়, থিটা 1 থেকে থিটা 2 তে নিতে কতটুকু কাজ করতে হয়েছে, সেটা যেগুলো আমার কি আসবে, টর্ক ডি থিটা, ঠিক আছে। তো আমি এই ফর্মুলা কেন ইউজ করতেছি, কারণ আমাদের এখানে টর্ক যেটা আছে টর্কটাকে ভেরিয়েবল, যেমন ওয়ার্ক ভেরিয়েবল, ওই যে ফোর্স ভেরিয়েবল হলে আমি ইন্টিগ্রেশন করে করতাম, এটা ইউজ করতাম। তো এখানে কিরকম টর্কটা ভেরিয়েবল, তো সেই কারণে আমার এইটা ইউজ করতে হবে। তো আমি মনে করি যে আমি এখানে কি ডি থিটা পরিমাণ, খুবই অল্প ডি থিটা পরিমাণ রোটেট করেছি। তো ডি থিটা পরিমাণ যখন রোটেট করেছি তখন আমি ধরতে পারি কি, যেহেতু আমি খুব অল্প পরিমাণ দূরত্ব ঘুরেছি, এখান থেকে একটুকে আমি টর্কটাকে প্রায় কনস্ট্যান্ট ধরতে পারবো, ঠিক আছে। তো ওই মুহূর্তে আমার টর্কটা কত সেটা দেখতে হবে, ঠিক আছে। তো ওই মুহূর্তে আমি টর্কটাকে কি লিখতে পারবো, পিই, তখন যে উৎপন্ন কোণ ছিল সেটা সাপোজ সাইন থিটা, ঠিক আছে। সাপোজ এই জায়গায় ছিল, এই জায়গায় আমার উৎপন্ন কোণ ছিল ওকে সাইন থিটা, আর এখান থেকে একটু কত ডি থিটা, ঠিক আছে, সাইন থিটা। আর এখানে কত আসবে, ডি থিটা, তারপর একটু কি কস থিটা আসার কথা। তো কস থিটাটা আমি আর লিখবো না, কারণ কস 0 ডিগ্রি আসবে এখানে। কেন 0 ডিগ্রি আসবে, কারণ টর্কটা এই দেখো আমি এদিক বরাবর যখন ঘুরাবো, হ্যাঁ, এদিক বরাবর যখন ঘুরাবো তখন সরণ ভেক্টরের দিক কোন দিকে, সরণ ভেক্টরের দিক কিন্তু উপরের দিকে। আমি আগেই বলছিলাম যে থিটা তারপরে ওমেগা এগুলো সবগুলাই কি ছিল, রেডিয়াল ভেক্টর ছিল। তাহলে সরণ ভেক্টরের দিক উপরের দিকে, আর টর্কের দিক কোন দিকে, টর্ক আমি এদিক বরাবর প্রযুক্ত করতেছি, তাই টর্কের দিকে কোন দিকে, উপরের দিকে। এটা কি, এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা প্রযুক্ত বল, কিন্তু আমার দ্বারা প্রযুক্ত বল কোনটা, এই যে এক্সটার্নাল ফোর্স দ্বারা প্রযুক্ত বল কোন দিকে, এদিক বরাবর, ঠিক আছে। তাহলে টর্ক নিয়ে আমারটা উপরের দিকে, কিন্তু কনজারভেটিভ ফোর্সের দ্বারা কোনটা ছিল, সেটা নিচের দিকে ছিল, আগে দেখছিলাম। তাহলে এখানে কি আসবে, কস 0 ডিগ্রি আসবে, কস 0 ডিগ্রি। তাহলে এখানে কি থাকে, আমার প্রথম দিকে কোনটা সরাতে হবে, থিটা 1 থেকে থিটা 2 তে সরাতে হবে। তাহলে পিই কনস্ট্যান্ট, পিই বাইরে চলে আসলো, এখানে কি আছে থিটা 1 থেকে থিটা 2, আর কস 0 ডিগ্রি এটা গেল, এখানে থাকলো কি সাইন থিটা ডি থিটা। তাহলে এটা কি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, থিটা 1 টু থিটা 2। তো এটা কি আসবে, এটা আসবে আমাদের সাইন থিটা ইন্টিগ্রেশন কি মাইনাস কস থিটা, তাহলে পিই মাইনাস কস থিটা, থিটা 1 থেকে থিটা 2। তাহলে আলটিমেট রেজাল্টটা কি আসে, এখানে আসে পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, ঠিক আছে। এরকম আসবে আর কি, মাইনাস থিটা 2 প্লাস থিটা 1, তাহলে কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এটা আসবে কি আমাদের ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ফ্রম থিটা 1 টু থিটা 2। তাহলে এটাই আসবে কি আমাদের কৃত কাজটা, অর্থাৎ থিটা 1 থেকে থিটা 2 তে কতটুকু কাজ করতে চাই। দেখো 1টা আগে 2টা পরে, এটা একটু খেয়াল রাখতে হবে। ইউজুয়ালি আমাদের কি থাকে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল থাকে, এখানে কি ফাইনাল থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল, ঠিক আছে। এটাও কি আমার ইনিশিয়ালটা, ইনিশিয়াল, এটা কি আমার ফাইনালটা, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডানটাই সেইটা। তাহলে এই যে আমরা যখন এটাকে রোটেট করলাম এখানে, তখন আমরা কি হয়েছে, এতটুকু ওই শক্তি তার ভিতর জমা হয়েছে। এখানে একটু খেয়াল করো, আগের যে জিনিসগুলো ছিল সেরকম, কিন্তু আমাদের একটা কনফিগারেশন ছিল এরকম, যেটা আমাদের তড়িৎক্ষেত্রের সাথে থিটা 1 কোণ অ্যালাইন করছিল। সেকেন্ড আমরা কি করছি, আরেকটা কনফিগারেশন নিয়ে গেছি এরকম, যেটা আমাদের তড়িৎক্ষেত্রের সাথে থিটা 2 কি করছে, থিটা 2 পরিমাণ কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে দুইটা কনফিগারেশন আমরা চেঞ্জ করলাম, এক কনফিগারেশন থেকে আরেক কনফিগারেশনে গেলাম, যাওয়ার সময় যতটুকু কাজ করতে হয়েছে সেটাই আমার কি বিভব শক্তি হিসেবে জমা হয়েছে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, সেটাই কি আমার বিভব। তাহলে আমরা বিভব শক্তির পরিবর্তনটা যদি লিখি এখানে, বিভব শক্তির পরিবর্তন বা ডেল্টা ইউ, সেটা যেগুলো কি এসেছে আমার পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। আচ্ছা, এখানে বিভব শক্তির পরিবর্তন যখন লিখবো তখন কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখতে হবে। তাহলে কস ফাইনালটা কি ছিল, ফাইনালটা ছিল আমাদের কি থিটা 2 মাইনাস ইনিশিয়ালটা কি ছিল থিটা 1। তাহলে এখানে কি আসবে, পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে এটা আসলে কি আমার বিভব শক্তির পরিবর্তন। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, একটা সিঙ্গেল স্টেটের, অর্থাৎ একটা সিঙ্গেল কনফিগারেশনের বিভব শক্তি যেমন বলতে হয়, তাহলে আমরা কি করবো, এখান থেকে যে কোনো একটাকে জিরো বানাবো, যেগুলো আমাদের আগে করতে হয়েছিল সব জায়গায়। আমরা কি করতাম, সবসময় একটা রেফারেন্স ধরে নিতাম। আমাদের ডাইপোলের ক্ষেত্রে যে রেফারেন্সটা ধরা হয়েছে সেটা হচ্ছে থিটা 1 ইজিকুয়াল টু যখন 90 ডিগ্রি হবে, ঠিক আছে, থিটা 1 যখন 90 ডিগ্রি হবে, তখন আমাদের ইউ এর যে ভ্যালু আসবে সেটা ইজিকুয়াল টু 0 ধরা হয়েছে, ঠিক আছে। এটা আমাদের কি পুরোপুরি নিজেদের একটা অ্যাজাম্পশন, ঠিক আছে, অ্যাজাম্পশন। এটা ধরে আমরা ধরতেছি কি, যখন আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন তার মধ্যে বিভব শক্তি জমা হবে কত, শূন্য পরিমাণ, তখন তার মধ্যে যতটুকু বিভব শক্তি যাবে সেটা কি আমরা শূন্য ধরছি। তো এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কি আমরা যে কোনো একটা পয়েন্টের বিভব শক্তি কত সেটা বলতে পারবো, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু থিটা 1 যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমাদের প্রথমটা কোণ ছিল এরকম একটা কনফিগারেশন ছিল, যেখানে আমাদের থিটা ইটা কোন দিকে ছিল, দেখি আমি এভাবে দেখাই, যে আমাদের ই হচ্ছে এদিকে, প্রথম যে কনফিগারেশন সেটা কি এরকম, তার সাথে উৎপন্ন কোণ কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, এখানে আমাদের মাইনাস কিউ নিতে হবে আর এখানে প্লাস কিউ নিতে হবে। তো এরকম যখন কনফিগারেশন থাকবে তখন এই কনফিগারেশনের মোট বিভব যে শক্তি
এই কনফিগারেশনের বিভব শক্তিকে আমরা কি ধরছি? শূন্য ধরছি। এবার আমরা কি করলাম, এটা থেকে যে কোনো একটা অ্যাঙ্গেলে যদি সরাই তাহলে তার বিভব শক্তি কত হবে সেটা বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি কি ধরলাম যে থিটা থেকে 90 ডিগ্রি থেকে সরাই আমরা কি করছি, থিটা অ্যাঙ্গেল আনছি। ঠিক আছে, এটা আমি চেঞ্জ করছি, যে 90 ডিগ্রি থেকে সরাই আমরা কি থিটা অ্যাঙ্গেল আনছি। তাহলে দেখো এখানে কি আসবে, তাহলে ইউ থিটা মাইনাস ইউ 90 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু কি পি ই কস থিটা ওয়ান। থিটা ওয়ান মানে কোনটা, 90 ডিগ্রিটা কিন্তু। ঠিক আছে, থিটা ওয়ান 90 ডিগ্রি মাইনাস এখানে কি আসবে কস থিটা টু। থিটা টুটা কি শুধুমাত্র থিটা। তাহলে আমাদের যে ইউ থিটা এটা ইজ ইকুয়াল টু কত আসতেছে, মাইনাস পি ই কস থিটা। ওকে, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কি আসতেছে, ইউ থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস পি কস থিটা। তো এখানেও একটু দেখো যে আমাদের পি আছে একটা ভেক্টর, ই আছে একটা ভেক্টর, আবার তাদের সাথে কি কস থিটাও আছে। তো পি আছে ই আছে, দুইটা ভেক্টর আছে, তার সাথে কস থিটা আছে। তাহলে এখানে দেখি কি বোঝা যাইতেছে, এখানে কি একটা ডট প্রোডাক্ট থাকবে। তাহলে এই যে ইউ থিটা এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মাইনাস পি ডট ই। তো এখানে আর ওই সমস্যাটা নাই, কারণ কি এখানে ডট প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্টে পি ডট ই আর ই ডট পি দুইটা একই কথা। তাহলে আমরা মোটামুটি আমাদের যে কোনো একটা পয়েন্টের এটাকে কি আমরা বলবো, একটা স্টেটের বিভব শক্তি। তাহলে এই জিনিসটা আমরা বের করে রাখলাম যে একটা ডাইপোল, যদি এখন আমরা এখান থেকে বলতে পারবো যে এরকম একটা ডাইপোল আছে, এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের সাথে এরকম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ডাইপোল আছে। তো এখন এর মধ্যে বিভব শক্তি কত, অর্থাৎ এই স্টেটার বিভব শক্তি কত, সেটা যেগুলো কি আসবে মাইনাস পি ডট ই। পি জানো, ই জানো, মধ্যবর্তী অ্যাঙ্গেল জানো, তুমি তার মধ্যে কত বিভব শক্তি কত আসে সেটা বলে দিতে পারবা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে কৃত কাজের জন্য একটা ফর্মুলা মাথায় রাখলাম, আর এটা একটা ফর্মুলা মাথায় রাখলাম। আমরা একটু খেয়াল রাখি এখানে যে কৃত কাজ আর বিভব শক্তি দুইটা কি একদম সেম ফর্মুলা আছে। কৃত কাজের জন্য যতটুকু ইয়া করতে হয়, যতটুকু আমরা কৃত কাজ করলাম ততটুকুই তার মধ্যে কি বিভব শক্তি হিসেবে জমা থাকে। আমরা কোনটা হিসাব করছি, এক্সটার্নাল ফোর্স দ্বারা কতটুকু কৃত কাজ হয় সেটা হিসাব করছি। ঠিক আছে, তাহলে এই যে কৃত কাজ আমরা এভাবে মনে রাখি যে ডাব্লিউ ফ্রম থিটা ওয়ান থেকে থিটা টু। ঠিক আছে, থিটা ওয়ান থেকে থিটা টু তে নিতে কতটুকু কাজ করতে হলো সেটা হলো পিই, এখানে কি থাকবে কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। ঠিক আছে, তাহলে থিটা ওয়ান থেকে থিটা টু তে নিতে কতটুকু কাজ করতে হয়, এতটুকু। আর যে কোনো একটা সিঙ্গেল স্টেটের থিটা, যে কোনো একটা সিঙ্গেল স্টেটের ভিতরে যে বিভব শক্তি সেটা যেগুলো কি আসলো আমাদের মাইনাস পি ডট ই। ঠিক আছে, তাহলে এই দুইটা ফর্মুলা একটু মাথায় রাখবো আমরা সবসময়। তাহলে এটা গেল। এখন আমরা আমাদের যে স্টেট গুলা ছিল সেগুলো থেকে একটা জিনিস, ওই যে আমি এখানে বলছিলাম যে এই যে দুইটা স্টেট আছে, এই দুইটা স্টেটের ভিতরে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি আমরা সেটা এখন এখান থেকে বলতে পারবো। এখান থেকে বলাটা এখন একটু ইজিয়ার হবে। তো পার্থক্যটা আমরা দেখি, যে প্রথমটা আমরা কি দেখছিলাম যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে এরকম। ঠিক আছে, এই একটা তড়িৎ ক্ষেত্র ছিল, তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমরা কি রাখছিলাম, এরকম একটা ডাইপোল রাখছিলাম। প্রথম যে উৎপন্ন কোণটা ছিল সেটা কি ছিল, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি ছিল। তো থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তখন আমি এখানে কি নিব, নেগেটিভ নিব, এখানে কি পজিটিভ নিব। তখন আমার ডাইপোলের দিক কোন দিকে আসবে, এদিক বরাবর, আর ই এর দিক কোন দিকে, এদিক বরাবর। তাহলে এখন আমি বলতেছি কি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে তখন তার উপর নেট টর্ক কত আসবে, নেট টর্ক ইজ ইকুয়াল টু 0 আসবে। ওকে, নেট টর্ক ইজ ইকুয়াল টু 0 আসবে। এখন আমি যদি তার ভিতরে মোট বিভব শক্তি কত আসে সেটা বের করি, দেখো মোট বিভব শক্তি কত সেটা বের করি এই স্টেটের। ঠিক আছে, এটা কত, থিটা ইউ 0 ডিগ্রি। এই ইউ 0 ডিগ্রি যদি আমি বের করি তাহলে কি আসবে, পি তারপরে ই এরপরে কি কস 0 ডিগ্রি। দ্যাট ইজ আমাদের ইউ যেটা আসে, ইউটা কত আসতেছে মাইনাস পিই। ঠিক আছে, আমরা এই দুইটা জিনিস একটু মাথায় রাখলাম যে এফ নেটটাকে 0, ইউটাকে 0, আর এফ নেট এটাও কি 0ই আসবে। ঠিক আছে, এফ নেট তো সবসময় 0, সুষম তড়িৎ ক্ষেত্র থাকলে এফ নেটটা 0, টর্কটাও 0 হইতেছে, ইউটাও 0 হইতেছে। ঠিক আছে, তাহলে এটা একটা স্টেট। সেকেন্ড যেটা বলছিলাম সেখানে আমাদের থিটা কত ছিল, 180 ডিগ্রি ছিল। তাহলে আমরা ধরতেছি কি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তখন আমাদের এদিক বরাবর একটা কি থাকবে, তড়িৎ ক্ষেত্র। এদিক বরাবর আমাদের ইয়া দিতে হবে, ওই কি বলে, ডাইপোলটাকে এদিক বরাবর দিতে হবে। তখন আমাদের এখানে কি থাকবে, মাইনাস কিউ, আর এখানে থাকবে কি প্লাস কিউ। তাহলে আমি এখানে কি বসে দিতে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, টাউ নেট এটা ইজ ইকুয়াল টু কি, এখনো 0 ডিগ্রি আসবে, কারণ পি ই সাইন 0 ডিগ্রি। তাহলে এখানে কি আসবে, টাউ নেট এখনো 0। ওকে, তারপর আমি যদি ইউটা বের করি, ইউ ইজ ইকুয়াল টু কি আসবে, মাইনাস পি ই cos 180 ডিগ্রি। তো cos 180 ডিগ্রির ভ্যালু কত, cos 180 ডিগ্রির ভ্যালু কিন্তু -1, তাহলে ই ইজ ইকুয়াল টু কি আসবে, প্লাস পিই। ঠিক আছে, প্লাস পিই আসতেছে, এটা হচ্ছে আমার কি ইউ, অর্থাৎ এটার ভিতর এই স্টেটের বিভব শক্তি কত, ইউ ইজ ইকুয়াল টু প্লাস ইউ পিই। আর এফ নেটটা কত, এফ নেটটা এখন থাকবে কি 0ই থাকবে। ওকে, তাহলে এই তিনটা কনক্লুশন আমরা দেখলাম কি এই দুইটা সমান, কিন্তু বিভব শক্তিটা ভিতরে একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্স দেখে এখন আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এখানে যে স্টেটটা আছে, এই যে স্টেটটা আছে, এই স্টেটটা হচ্ছে আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম, লিব্রিয়াম।
আর এখানে যে স্টেট আছে এটাও ইকুইলিব্রিয়াম, কিন্তু এটা আনস্টেবল। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, তো এখন এটা আনস্টেবল কেন? এটা আনস্টেবল এই কারণে, কারণ আমাদের এখানে যে স্টেবল স্টেটটা আছে, দেখো এখানে টর্ক শূন্য, ফোর্সও শূন্য, তাহলে আমরা বলবো কি এটা একটা ইকুইলিব্রিয়াম আছে। কিন্তু এইখানে যে ইকুইলিব্রিয়ামটা আছে সেটা কিন্তু সেরকম স্টেবল না। কেন স্টেবল না? কারণ এটাকে যদি আমি জাস্ট এখান থেকে একটুখানি শিফট করি, একটুখানি টিল্ট করে দিই এইভাবে, তাহলে সেটা আবার ঘুরে একদম এই অবস্থায় চলে আসবে। আর এটা ইকুইলিব্রিয়ামটা স্টেবল কেন? কারণ এটাকে যদি আমি এভাবে একটু শিফট করি, এটা আবার নিচের আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ যেই ইকুইলিব্রিয়াম থেকে একটু শিফট করলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে আমরা কি বলবো? স্টেবল। আর যেটাকে একটুখানি শিফট করলে সেটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না, সেটাকে আমরা কি বলবো? আনস্টেবল। এটা ফিরে আসে কিভাবে দেখি, যে আমরা মনে করো এটাকে একটু এদিক বরাবর আমরা কি করলাম? একটু শিফট করলাম। তো শিফট করলে আমার এখানে কি আছে? পজিটিভটা আছে, এখানে নেগেটিভটা আছে। তাহলে এটার উপর বল প্রযুক্ত হবে এদিকে, এটার উপর বল প্রযুক্ত হবে এদিকে। তাহলে এটা কি করবে? এরকম করে একটা বল খায়, এদিক বরাবর রোটেট করবে, রোটেট করে কি আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এদিক বরাবর আছে কি আমাদের, এটাকে সাপোজ আমরা এভাবে একটু রোটেট করলাম, ঠিক আছে? অথবা তুমি চাইলে ওভাবে রোটেট করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একভাবে রোটেট করলেই হবে। যে মনে করো আমি এইভাবেই রোটেট করলাম, ঠিক আছে? দুইটাতে সেম দেখাই, যে এইভাবে আমি রোটেট করলাম। তো এভাবে যখন রোটেট করবো, পজিটিভের জন্য একটা বল প্রযুক্ত হবে কোন দিকে? এদিক বরাবর না? পজিটিভটা এদিক বরাবর একটা বল খাবে, আর নেগেটিভটা কোন দিকে বল খাবে? এদিক বরাবর। তাহলে দেখো এটা এদিক বরাবর যখন বল খাবে, এটা কি করবে? এরকম করে রোটেট করবে, অর্থাৎ এটার ভিতরে একটা ঘূর্ণন টেন্ডেন্সি তৈরি হবে কোন দিকে? এদিক বরাবর। তো সেই কারণে এটা কি করবে? ঘূর্ণন টেন্ডেন্সির কারণে এভাবে ঘুরে একদম কি এই অবস্থায় চলে আসবে। অর্থাৎ এই যে স্টেবল স্টেটটা ছিল, সেই স্টেবল স্টেটে আবার কি ফিরে আসবে। তাহলে এটা কি আমাদের আনস্টেবল, কারণ এটাকে যখন আমরা একটুখানি শিফট করবো, শিফট করলে সেটা কি একদম ঘুরে কমপ্লিটলি 180 ডিগ্রি ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, আর এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হইতেছে, আমরা এটাকে দুইটা ভাবে ব্যাখ্যা করতে পারি। এক হইছে যে দেখো এখানে আমাদের বিভব শক্তি কত? পিই, আর এখানে বিভব শক্তি কত? মাইনাস পি। এটাই কিন্তু আমাদের লোয়েস্ট বিভব শক্তি পসিবল। ঠিক আছে, সবচেয়ে লোয়েস্ট কত হইতে পারে? এটা লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি। আর আমরা জানি আমাদের মহাবিশ্বের যতগুলো বস্তু আছে সবগুলো কি লোয়েস্ট পোটেনশিয়ালে পড়তে চায় সবসময়। একটা বস্তুকে উপরে তুলে সেটাকে নিচে চলে যায়, কারণ নিচে বিভব শক্তি কম, উপরে বিভব শক্তি বেশি। ঠিক সেম ভাবে এটাও কি চায়? যে লোয়েস্ট পোটেনশিয়াল যেখানে সেদিক বরাবর চলে আসতে। তো এখানে দেখো আমাদের পোটেনশিয়াল কত? হাইয়েস্ট। আর এখানে পোটেনশিয়াল কত? লোয়েস্ট। তাই এটা সবসময় কি চাই? এই পোটেনশিয়ালে চলে আসতে। তাই এই কারণে আমরা এটা কি বলতে পারবো? আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আরেকটা ব্যাপার আমরা বলতে পারি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, ইলেকট্রিক ফিল্ড এটা ডাইপোলকে নিজের সাথে অ্যালাইন করতে চেষ্টা করে। ডাইপোলকে নিজের দিকে অ্যালাইন করে, সবসময় অ্যালাইন করে। যেমন আমাদের ডাইপোলের দিক কোন দিকে? এদিক বরাবর না? আর ইলেকট্রিক ফিল্ডের দিকে এদিক বরাবর। তাই এটাকে চাই কি সবসময় এদিক বরাবর রাখতে। আমি যদি এভাবে শিফট করি, এটা আবার এদিক বরাবর নিয়ে আসবে, এদিকে শিফট করলে আবার এদিক বরাবর নিয়ে আসে। আর এটার ক্ষেত্রে কি হয় দেখো তো, ডাইপোল ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের দিকে এদিক বরাবর, কিন্তু ডাইপোলের দিকে এদিক বরাবর। তাই এটাকে যদি আমি একটুখানি শিফট করি, শিফট করলে এটা কি ঘুরে আবার কি এদিক অবস্থায় ফিরে আসবে। এখান থেকে যদি একটুখানি শিফট করি, তাহলে এটা কি ঘুরে আবার এদিক অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, মানে এরকম যদি থাকে, এটাকে যদি এভাবে একটু শিফট করি, তাও কি ঘুরে এদিকে ফিরে আসবে। আবার এখান থেকে যদি এদিকে শিফট করি, তাও কি ঘুরে এদিক বরাবর চলে আসবে। তাহলে এটার জন্য আমরা এটাকে কি বলি? আনস্টেবল। কিন্তু যখন এদিক বরাবর চলে আসে একদম এক্সাক্ট, যদি এরকম আমরা রেখে দিই, এই জিনিসটাকে যদি এক্সাক্ট আমরা এইভাবে রেখে দিই, এদিক থেকে এদিক বরাবর হচ্ছে দিক, ঠিক আছে, ডাইপোলের দিক থেকে এদিক বরাবর, এখানে যদি রেখে দেয়, তাহলে সেটাও কি থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে, এই অবস্থায় থাকবে। আর এটাকে যদি আমরা এভাবে রাখি, তাহলে সেটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে। কিন্তু একটু শিফট করলে তখনই তাদের কি চেঞ্জটা আমরা দেখতে পারবো, যে এটাকে শিফট করলে আগের অবস্থায় ফিরে আসে, এটাকে শিফট করলে এটা আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তখন আমরা এটাকে কি বলি? ইকুইলিব্রিয়ামে নাই, স্টেবল ইকুইলিব্রিয়ামে, স্টেবল ইকুইলিব্রিয়াম এটাকে আমরা বলি। আর এটাকে কি বলি? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এটার ভিতর পোটেনশিয়াল এনার্জি কি সবচেয়ে কম থাকে, এটাতে পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, তাহলে ডাইপোলের ভিতরে টর্ক এগুলোকে আমি একটু সামারি করে দিই। আমাদের কতটুকু মনে রাখতে হবে? মেনলি মনে রাখতে হবে যে প্রযুক্ত টর্ক, নেট টর্ক, এটা যেগুলো কি আসবে আমাদের পি ক্রস ই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ফ্রম θ1 টু θ2। তো কখনো যদি আমাদের পরীক্ষার ভিতর কি বলে, ওয়ার্ক ডানটা জাস্ট ওয়ার্ক ডান কতটুকু হয়েছে সেটা বের করতে বলে, তখন মনে রাখবো সেখানে কি আছে, জাস্ট এক্সটার্নাল ফোর্স দ্বারা কতটুকু কাজ হয়েছে সেটাই বের করতে বলছে। ঠিক আছে, অনেক সময় আমাদের এখানে কি বলে দেওয়া থাকে না, যে কার দ্বারা কৃত কাজ সেটা বলে দেওয়া থাকে না। তো এটার ভ্যালু কি আছে? এটার ভ্যালু আসবে PE cos θ1 মাইনাস cos θ2। ঠিক আছে, θ1 থেকে θ2, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তারপর হচ্ছে যে কোনো একটা স্টেট, অর্থাৎ থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে তড়িৎ ক্ষেত্রের সাথে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের সাথে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এই থিটা অ্যাঙ্গেলটা কোন দিকে, কোন কোন পি আর ই এর মধ্যবর্তী কোণ, সেটা অবশ্য ডট প্রোডাক্ট থেকেই বোঝা যাবে। সেটা কি আসবে আমাদের পি ডট ই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা ফর্মুলা। তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, এইটা নিয়ে আমাদের তেমন কোনো আলোচনা থাকে না। তারপর আমি স্টেটটা বোঝানোর জন্য শুধুমাত্র এটা একটু বুঝাইলাম, তারপর একটু জেনে রাখা ভালো। আচ্ছা, যাই হোক, এগুলো দেখলাম আমরা। এখন এগুলোর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনে কয়েকটা ম্যাথ দেখবো।
ওকে, তাহলে অঙ্কটা বলছে আমাদের দ্বিপলটাকে ঘুরে উল্টো অবস্থায় রাখতে কৃতকাজ কত। তো আমাদের একটা চিত্র দিয়েছে, তো চিত্রটা দেখি যে আমাদের যখন এদিকে আছে তড়িৎ ক্ষেত্র আর ডাইপোলটা কোন দিক বরাবর আছে। ডাইপোলটার দিক যদি আমরা দেখতে চাই তাহলে কি নেগেটিভ থেকে পজিটিভের দিক বরাবর নিব। তাহলে ডাইপোলের দিক আর তড়িৎ ক্ষেত্রের দিক অর্থাৎ থিটা যেগুলো কত আছে, এখন 0 ডিগ্রি আছে। এখন আমাদেরকে বলছে যে এটাকে ঘুরাই কি করতে হবে, উল্টো অবস্থায় রাখতে হবে। অর্থাৎ এখন যদি এরকম থাকে এটাকে ঘুরাই কি আমার এরকম রাখতে হবে। তাহলে আমার যে থিটা টু ইজগুলো কত, অবশ্যই 180 ডিগ্রি। কারণ কি আমার এটাকে পুরোপুরি এরকম 180 ডিগ্রি রোটেট করতে হবে। তাহলে এখন আমাকে বলছে এই অবস্থায় কৃত কাজ করতে, তো কৃত কাজের ফর্মুলা আমরা জানি যে থিটা 1 থেকে থিটা 2 তে যেটা কতটুকু কাজ করতে হয়, সেটা যেগুলো কি আছে আমাদের পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। ঠিক আছে, তো সবগুলো ভ্যালু আমাদের জানা আছে। এখানে পি, তারপরে এখানে ই কস থিটা 1 মানে কত, কস 0 ডিগ্রি কোন অবস্থায় ছিল, আদি অবস্থায় এটা, মাইনাস এখানে কি আসবে কস 180 ডিগ্রি। কস 0 ডিগ্রি ভ্যালু কত 1, কস 180 ডিগ্রি ভ্যালু কত -1, তাহলে -1 হয়ে যাবে কি প্লাস। তাহলে এখানে কি আসবে 2 পিই। এখন কিউ আর এলটা দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব 2l। তাহলে এখানে তাদের পিটাকে আমরা লিখতে পারবো এখানে 2 ইন্টু কিউ ইন্টু 2l ইন্টু ই। তাহলে রেজাল্ট কি আসছে 4QL। তাহলে এটা আসবে কি আমার কতটুকু কাজ করতে হবে এটাকে উল্টায় ঘুরে রাখতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে এটা একটা পজিটিভ কাজ হবে, কারণ এটা কি আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাকে চাবি কি দিক বরাবর ঘুরাইতে, স্টেবল স্টেটে নিয়ে আসতে। আমি কি যাবো এটাকে ঘুরাইয়া শক্তি প্রদান করে কি করবো, এটাকে আনস্টেবল স্টেটে নিব। তো সেই কারণে আমার কি করতে হবে, একটু পজিটিভ ওয়ার্ক ডান করতে হবে এক্সটার্নাল এজেন্ট দ্বারা। ঠিক আছে, ওদিকে অবশ্যই এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ, এখানেও দেখো বলে দেওয়া নাই কিন্তু কার দ্বারা কৃত কাজ। আমরা ধরে নিব কি এটা এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ। আচ্ছা, এটা গেল। আমরা সিমিলার একদম একই রকম আরেকটা অঙ্ক দেখি, সেটা আমাদের শুধুমাত্র ওই কোণের ধারণাটা একটু ক্লিয়ার করতে সুবিধা দেবে। ওকে, তাহলে এখানে আমাদের দুইটা স্টেট বলে দিচ্ছে। প্রথম স্টেটটা কি ছিল এরকম, দ্বিতীয় স্টেটটা হচ্ছে এরকম। তাহলে আমাদের জিজ্ঞেস করতে যে প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় নিতে কৃতকাজ কত। তো আমরা এখানে ইটা দেওয়া থাকবে, তারপরে ডিপোলের যে দৈর্ঘ্য সেটা 12, এটাও দেওয়া আছে। ঠিক আছে, ভ্যালুগুলো দেওয়া থাকবে, ভ্যালু নিয়ে আমাদের একটা মাথা ব্যথা নাই, অঙ্কের ভিতরে আমরা বুঝে যাবো। আচ্ছা, তাহলে প্রথম অবস্থায় আমাদের থিটাটা কত, প্রথম অবস্থায় থিটা কত দেখো তো একটু। এই যে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে, দিক বরাবর, ডাইপোলের দিকে দিক বরাবর, আর তড়িৎ ক্ষেত্রের দিকে দিক বরাবর। তাহলে মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দিকটা কোন দিকে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক ডাইপোলের দিক কোন দিকে, দিক বরাবর। ঠিক আছে, এই যেটা হচ্ছে আমার ডাইপোলের দিক। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের দিকে ডাইপোলের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কোনটা, এটা কিন্তু আমরা নিব না। ঠিক আছে, আমাদের নিতে হবে কোনটা, এইটা। শুধুমাত্র এইটা বোঝার জন্য আমরা এই অঙ্কটা নিলাম। সবসময় কি করবো আমরা, তড়িৎ ক্ষেত্রের দিক আর কিউ এর দিক, এই দুটার মধ্যে পজিটিভ যে এই দিকটাকে আমাদের নিতে হবে। ঠিক আছে, এটা এই যে আমাদের ডাইপোলের দিকে এদিক বরাবর, তড়িৎ ক্ষেত্রের দিকে এদিক বরাবর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তাহলে এটা আসবে কত 120। তাহলে থিটা 1 এটা কত 60, থিটা 2 কত 120 ডিগ্রি। তাহলে মোটামুটি অঙ্কটা শেষ। ইজ ইকুয়াল টু কি কিউ ইন্টু 2l, আর ই তো ই এর ভ্যালু দেওয়াই আছে। ঠিক আছে, ই মানে কত ই। তাহলে এখানে কৃত কাজ আর কিছু করার নাই আসলে, থিটা 1 থেকে থিটা 2 এটা অবশ্যই কার দ্বারা কৃত কাজ, এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল টর্ক দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এখানে তো টর্ক আছে, ফোর্স নাই। তাহলে এখানে কি লিখবো আমরা, পিই কস প্রথমটা কত 60 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি। তো কস 60 ডিগ্রির ভ্যালু কত, কস 60 ডিগ্রির ভ্যালু হাফ, আর এটার কস 120-এর কত মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস হাফ। তাহলে এই পুরোটা মিলে কত আসছে 1। তাহলে আমাদের ওয়ার্ক ডান এটা কত আসবে, থিটা 1 থেকে থিটা 2 তে যদি নিতে চাই, এই জিনিসটা আমাদের পরীক্ষা সবসময় লিখবো না, কিন্তু আমি এখন বোঝানোর জন্য এই জিনিসটা আমি বারবার লিখতেছি, যাতে আমাদের মনে থাকে এখানে থিটা 1 কোনটা, থিটা 2 কোনটা, কোনটা বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এই যেগুলো কি আসবে, জাস্ট পি আসবে। তো পি মানে কত 2QL ই। তাহলে এটা আসবে কি আমার ওয়ার্ক ডান, এটাই আমার অ্যান্সার। তাহলে আমরা আরো কয়েকটা অঙ্ক করি। আচ্ছা, তো এই কোশ্চেনটাতে আমাদের এরকম একটা ডায়াগ্রাম দিছে, সেখানে আমাদের ডাইপোল গুলোর চার্জ, তারপরে তাদের দৈর্ঘ্য, তারপরে তড়িৎ ক্ষেত্রটা এগুলো দিছে, তারপরে ডাইপোল গুলোর যে চার্জ গুলো আছে, চার্জ গুলো যার ভিতরে রাখা আছে সেগুলোর ভরও দেওয়া আছে, সেগুলোর ভর কি স্মল এম। ঠিক আছে, দুইটার ভরও সেম। এখন কোশ্চেন করছে যে সাম্যাবস্থা যখন এটা অতিক্রম করবে, অর্থাৎ এটাকে আমি যখন এভাবে রেখে দিব, এটা কিন্তু এভাবে থাকবে না, এটা কি করবে, পজিটিভটা কি করবে দিক বরাবর একটা বল খাবে, আর নেগেটিভটা দিক বরাবর একটা বল অনুভব করবে। তো সেই কারণে কি এটা রোটেট করবে, তো রোটেট করে এটা কোথায় আসবে, সাম্যাবস্থায় আসবে। তো এই যে সাম্যাবস্থায় যখন আসলো, তখন তার ভিতরে কতটুকু কৌণিক বেগ তৈরি হবে, সাম্যাবস্থায় আসার সময় তার ভিতরে কি কৌণিক বেগ কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো এইটা নর্মাল যে আমাদের ইয়া থাকে, এই গতিবিদ্যার যে কৌণিক গতির ক্ষেত্রে আমরা যে ফর্মুলা গুলো শিখছি, এস ইজ ইকুয়াল টু ভিটি, হ্যাঁ, সেগুলো থেকে এস ইজ ইকুয়াল টু ভিটি, তারপরে কি ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, ওখান থেকে আমরা কি কি অনেকগুলো এইগুলোকে আমরা কি গতিশক্তির টার্মে নিয়ে যেতাম, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু জি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এরকম ছিল। এটাকে আমরা কি করতাম, গতিশক্তির কৌণিক গতির ফর্মে নিয়ে যেতাম। তখন আমাদের কি আসতো, ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, হ্যাঁ, এরকম কিছু ফর্মুলা আসতো। তবে এগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের এই আলফাটা কিন্তু এখন কনস্ট্যান্ট না, অর্থাৎ আমাদের টর্ক কি ক্রমাগত চেঞ্জ হতেছে। প্রথমে দেখো এখানে ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে কমতে 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 এখানে কি মিনিমাম, তারপর আবার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়, তারপর আবার কমতে কমতে মিনিমাম হয়। তো এখানে টর্কটা যেহেতু আমাদেরকে ভেরিয়েবল, সেই কারণে আমাদের আলফাটাও কি হবে, ভেরিয়েবল হবে। তো সেই কারণে আমরা এইসব ফর্মুলা ইউজ করতে পারবো না। তো এরকম যখন আমরা ফর্মুলা ইউজ করতে পারি না, তখন আমাদের সবচেয়ে ইজিয়ার যে মেথডটা থাকে সেটা হচ্ছে শক্তির ফর্মুলা দিয়ে ব্যবহার করা সবকিছু। ঠিক আছে, তাহলে আমরা এটা হিসাব করি যে এই অবস্থা থেকে এই অবস্থায় যখন আসবে, তখন তার ভিতর কতটুকু বিভব শক্তি জমা হবে।
ঠিক আছে, এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে, অথবা এই অবস্থায় তার ভিতর কতটুকু বিভব শক্তি জমা আছে এখন। ঠিক আছে, তো ব্যাপারটা কিরকম ছিল, সে তো ছিল এভাবে সাম্যাবস্থায় তো ছিল, যেভাবে আমরা রাখি সাম্যাবস্থায় তো থাকবে, সেটাকে আমরা কি করছি এভাবে ঘুরাই 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 এই অবস্থায় আনছি। ঠিক আছে, এই অবস্থায় আনে তার ভিতরে এখন কি জমা হয়েছে, একটা বিভব শক্তি এখন তার ভিতরে জমা হয়েছে। তো এই বিভব শক্তিটা এখন কি আমি যখন ছেড়ে দিব, ছেড়ে দিলে সেটা কি হবে, এই বিভব শক্তি খরচ করে 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 এখানে আসবে। তো এখানে আসার সময় তার ভিতরে কি থাকবে, জাস্ট গতিশক্তি থাকবে, কারণ এখানে যখন চলে আসবে তখন কি বিভব শক্তি আর থাকবে না। ঠিক আছে, বিভব শক্তি সবগুলো খরচ করে এখানে কি একটা গতিশক্তি দিবে। তাহলে এই যে এই মুহূর্তে যে গতিশক্তি আসবে, সেই গতিশক্তিটা এই জায়গার বিভব শক্তির সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এই জায়গার বিভব শক্তি বের করবো, মানে এখান থেকে এখানে ট্রান্সফর্ম করতে কতটুকু বিভব শক্তি হয়েছে সেটা বের করবো, এই জায়গার গতিশক্তি বের করবো, সেই দুটাকে ইকুয়েট করে দেবো। তাহলে সেখান থেকে আমাদের রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা ডেল্টা ইউ এটা বের করি। ডেল্টা ইউটা কি আছে আমাদের, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, এখান থেকে এখানে হ্যান এটা। তাহলে এটা কি আসবে, পিই কজ, প্রথমটা কোথায় ছিল, প্রথমটা ছিল এই স্টেট। ঠিক আছে, ফাইন, এই যে আমরা এখানে যদি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল বের করি, ঠিক আছে, তখন আমাদের এখানে কি আসবে, পি অফ, এখানে কি আসবে ইনিশিয়ালটা, তারপরে মাইনাস ফাইনালটা। তাহলে কজ ইনিশিয়ালটা কত, ইনিশিয়ালটা কত ছিল আমাদের, আমরা বলতেছি কি এটাকে আমাদের একটা ইয়ার মতো স্প্রিং এর মতন টেনে কি করছে, শক্তি জমা করছে, ছেড়ে দিলে কি সেই শক্তি খরচ করে আমাদের কাজ করতে পারবে। তাহলে এটা কত ছিল আমাদের 0 ডিগ্রি ছিল প্রথমে। ঠিক আছে, তাহলে এখানে কত কস 0 ডিগ্রি মাইনাস নিয়ে গেছে কোথায় 90 ডিগ্রিতে, তাহলে এখানে কত আসবে কস 90 ডিগ্রি। তাহলে আমার কৃত কাজ কতটুকু আছে দেখো তো, এটা হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে কত 1। তাহলে এখানে আসবে কত, বিভব শক্তি জমা হয়েছে কত, ডেল্টা ইউ হচ্ছে পিই পরিমাণ। ঠিক আছে, পি পরিমাণ ডেল্টা ই। এখন এই যে ডেল্টা ইউ পি পরিমাণ শক্তি, এই শক্তিটাই পরবর্তীতে কিসে কনভার্ট হবে, গতিশক্তিটাই, কিন্তু সেটা কোন গতিশক্তি, আই ওমেগা স্কোয়ার। এখানে কিন্তু কি নাই, কোনো ট্রান্সলেশন আর মোশন নাই, শুধুমাত্র কি আছে, ঘূর্ণন গতি আছে। তাহলে আই ওমেগা স্কোয়ারে কনভার্ট হবে। তো আইটা কিভাবে বের করবো, আই বের করে আমরা শিখছি যে আমাদের যদি এরকম একটা পয়েন্ট আছে, এখানেও কি একটা পয়েন্ট মাস আছে। ঠিক আছে, তো এটার গতিশক্তি কত আসবে, এম এল স্কোয়ার, এটার ইয়ে কত আসবে, জড়তা ভ্রামক, এটা কত আসবে এম এল স্কোয়ার, কারণ ঘূর্ণন অক্ষ কি এটা থেকে এটার দূরত্ব কত এল। তাহলে এটা এম এল স্কোয়ার, এটা এম এল স্কোয়ার, তাহলে মোট আমাদের যে জড়তা ভ্রামক সেটা কত আসবে 2 ml স্কোয়ার। তাহলে এখানে বসে সেটা যে হাফ ইন্টু 2 ml স্কোয়ার, আর এখানে কি আসলো ওমেগা স্কোয়ার। তাহলে আমার কাজ কি ওমেগাটা বের করা। আচ্ছা, পি এর ভ্যালুটা বসে দিই, এখানে পি এর ভ্যালু কত আসে 2q ইন্টু এল ইন্টু ই। ঠিক আছে, আর ডিভাইডেড বাই কি করতে হবে, দেখো 2 বাদ যায়, এখানে থাকবে কি এম এল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কত ওমেগা স্কোয়ার। তাহলে একটা এল বাদ যায়, তাহলে এখান থেকে আমরা ওমেগা পাই যাবো। ওমেগা ইজ ইকুয়াল টু কি আসবে, ওমেগা ইজ ইকুয়াল টু আসছে 2qe ডিভাইডেড বাই ml, এটার রুট। ঠিক আছে, তাহলে এটা আসলো কি, একদম যখন এই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমাদের ওমেগা কত। তো এখানে আমাদের বোঝার বিষয়টা কি ছিল, যে আমাদের টর্কটা ভেরিয়েবল, ভেরিয়েবলের কারণে আলফা ভেরিয়েবল, আমি এইসব ফর্মুলা ইউজ করতে পারবো না। এগুলো যখন ইউজ করবো না তখন আমরা কোন দিক থেকে আগাবো, শক্তি থেকে আগাবো। তো শক্তির জন্য আমরা কি মনে করবো, যে এখানে একটা স্প্রিং এর মতন, যে এইটা তো এই অবস্থায় থাকলে শান্তিতে থাকে, তাহলে এটাই কি করছি আমরা ডিস্টার্ব করে 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 এই অবস্থায় আনছি। তা আনার জন্য তার ভিতরে কি জমা হয়েছে, একটা শক্তি জমা হয়েছে, সেই শক্তির পরিমাণ কত পিই। যখন আমরা ছেড়ে দেবো তখন সেটা কি করবে, আবার আগের অবস্থায় ফিরতে যাবে, তখন সে কি করবে, যতটুকু শক্তি আমরা তার ভিতরে অ্যাড করলাম সেই শক্তি খরচ করে করে এই অবস্থায় আসবে। তো আসার পর এই সময় যখন এই মুহূর্তে আসবে তখন কি মোট সবগুলো শক্তি খরচ করে ফেলছে, কারণ সে কি আগের অবস্থায় আবার ফিরে আসছে। আগের কনফিগারেশনে যেরকম ছিল সেই অবস্থায় ফিরে আসছে। তো সেই কারণে এখানে যে গতিশক্তি, এই মোট যে বিভব শক্তি আমরা দিয়েছিলাম সেটা অবশ্যই কি হবে, এই অবস্থার গতিশক্তির সমান হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, সেখান থেকে আমরা আইটা বের করলাম, তারপরে এখান থেকে ক্যালকুলেট করলে ওমেগাটা বের করা যায়। ঠিক আছে, তাহলে এরকম আরো কিছু ম্যাথ আমরা পরে করবো, কিন্তু আজকে আর আমরা তেমন ম্যাথ করবো না, আজকে মোটামুটি একটু পর্যন্তই থাক। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা ক্যাপাসিটরটা শুরু করবো। তো ক্যাপাসিটর পড়ার পর ক্যাপাসিটর আর এগুলো মিলে একসাথে আরো একটা ম্যাথের ক্লাস নিব, তারপর সেগুলো থেকে আমাদের শেষ হবে। ঠিক আছে, তাহলে নেক্সটে আমরা ক্যাপাসিটরটা শুরু করবো।